আমি বাংলাদেশ টেলিভিশনে আছি প্রায় আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ টেলিভিশনে আছি প্রায় 12 থেকে 14 বছর পরে। জি, আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে। আমি মোহাম্মদ সালমান, আমার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানা মির্জাপুর ইউনিয়ন বড়শিলা গ্রামে। আমি একজন মিডিয়া কর্মী, এমনকি কণ্ঠশিল্পী অভিনেতা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার। আমার পাশের বাড়ির আমাদের প্রতিবেশী, আমাদের রক্তের কেউ না, তার সাথে আমাদের জমে জমা নিয়ে জি আচ্ছা আচ্ছা। গত 31 মার্চ রাতে গোপালপুর উপজেলা মির্জাপুর ইউনিয়ন বড়শিলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, মৃত ওয়াজেদ আলীর ছেলে রুবেল, আরিফুলের স্ত্রী আকলিমা বেগম, রফিকুল ইসলামের স্ত্রী তমা বেগম, মৃত আব্দুল করিমের স্ত্রী হেনা বেগম। এদের সাথে দীর্ঘদিন যাবৎ আমার পরিবারের জমিজমা বিষয়ে ঝামেলা চলছিল। এরপর 31 মার্চ তারিখ সন্ধ্যার দিকে আমার বাড়িতে হঠাৎ করে লোকজন নিয়ে বাড়ি মাপার জন্য অজুহাত নিয়ে এসে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। এ সময় অন্যান্য প্রতিবেশীরা এসে বিবাদীদেরকে অন্যায় ধরে পরের দিন সকালে সামাজিকভাবে বসে সমাধানের কথা বললেও আমরা চুপ হয়ে যাই যে পরের দিন সমাধান করবে। এরপর ওই দিন রাতেই 11টা থেকে 11:30টার মধ্যে হঠাৎ করে আরিফুল, শরীফুল, রফিকুল সহ সবুজ মিয়া ও অপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রায় 60 থেকে 70 জন আমাদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তারা আমাদের জানালা ভাঙচুর করে, আমাদের দরজা ভাঙচুর করে, এক পর্যায়ে তারা ভিতরে ঢুকে যায়। আমরা ভয়ে এক রুমে যাই। লাস্ট পর্যন্ত আমরা ওয়াশরুমে যাও পালাইতে বাধ্য হয়েছি। আমার ছোট ভাই এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আমার বোন, আমার মাকে তারা মারধর করে, জখম করে। আমরা কোনো উপায় না দেখে 999-এ ফোন করি। 999-এ ফোন করলে আমাদের থানার ওসি মহোদয় সহ থানার ফুল স্টাফ আসে, আইসা আমাদেরকে ঘটনাস্থলে ঠিক আছে ঠিক আছে দরজা জানালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে আমার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ, আমার মা সহ বাড়ির সবাইকে মারধর করে হিংলাফুল্লা জখম করে। বাড়িতে আমার ছোট ভাইয়ের ইংল্যান্ডে পড়াশোনা করার জন্য জমানো 10 লক্ষ টাকা, একটি স্বর্ণের চেন, ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রিক ভাঙচুর করে, যার মূল্য প্রায় 2,25,000 টাকা। এরপর আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এমত অবস্থায় আমরা জীবন রক্ষার জন্য 999-এ সাহায্য প্রার্থনা করি। এরপর গোপালপুর থানার অফিসার্স ইনচার্জ সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে। এরপর স্থানীয় লোকজন ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। এই ঘটনার পূর্বেও 4 বছর আগে এই সন্ত্রাসীরা আমি সহ আমাদের পরিবার সদস্যদের উপর হামলা করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি ওই সময়ে মামলা করে আসামিদেরকে গ্রেপ্তার করালে স্থানীয় গণ্যমান্য লোকজনের মাধ্যমে গ্রাম্য সালিসিভাবে সমাধানের জন্য অভিযোগ উঠিয়ে নিতে অনুরোধ করে। আমি অভিযোগ উঠালে পরবর্তীতে তারা সালিসি বৈঠকে অনুপস্থিত থাকে। এরপর থেকে তারা মির্জাপুর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করে আমার ছোট ভাই নাজমুল হাসান। সেই অভিযোগের বিষয়টি এখনও সমাধান হয়নি। অভিযোগ করার কারণ নিয়মিত আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীরা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেছি, যার নাম্বার ধারা 143, 447, 448, 323, 326, 307,
379, 380, 427, 506, 111, 34। পেনেল কোড 1860। কিন্তু এখনো কোনো আসামি গ্রেপ্তার করেনি গোপালপুর থানার পুলিশ। আসামিরা সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখনো, এবং বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন লোকজনের মাধ্যমেও মামলা উঠিয়ে নেওয়ার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করছে। আমি এই সন্ত্রাসীদের কঠিন বিচারের দাবি করছি। আমি জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারের কাছে অনুরোধ করছি যেন অতি তাড়াতাড়ি আসামিদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনাদের কলমের লিখনি দ্বারা আমি যেন সন্ত্রাসীদের উপযুক্ত বিচার পাই, সেই জন্য সংবাদ প্রকাশ করে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলকেই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি জি, এটা প্রমাণ স্বরূপ আছে। আমার ছোট ভাই ইংল্যান্ড যাবে, মোটামুটি সবকিছু কনফার্ম, এটার সমস্ত প্রমাণ আছে। আমরা ঈদের আগে টাকাটা উঠাই, ছুটি হওয়ার কারণে টাকাটা আমরা জমা দিতে পারি না, যে বাড়িতে নিয়ে রাখি, পরে আমরা যখন ব্যাংক খুলবো তখন জমা দিব। এটার সব এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা টাকা উঠাইছি, টাকা রাখছি, এবং করা যে আলমারি ভাঙচুর করে নিছে এর ফুটেজও আমাদের কাছে আছে, আমরা ভিডিও করে রাখছি। আমার বোনের চেন ছিল, গলার চেনটা নিয়ে গেছে, এবং মারধর করছে, হাতে সেলাই, এখনো 3-4টা সেলাই আমার বোনের। হ্যাঁ, ভর্তি ছিলাম আমরা 5 জন ভর্তি ছিলাম। আমি, আমার ছোট ভাই, আমার বোন, আমার মা, আর আমার ভাইয়ের ওয়াইফ। এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এর আগে যে ঘটনা ঘটছিল আমি যেটা বললাম, এর আগে একবার হামলা করেছিল, আমি মামলা করেছিলাম, একজন গ্রেপ্তারও হয়েছিল। পরবর্তীতে এলাকার লোকজন বলল যে মামলা উঠাই নেন, আমরা বসে সমাধান করে দেব। মামলা যখন উঠানোর পরেই পুরা পল্টি নিছে সবাই। এটার মধ্যে আর কেউ আগে আসে নাই, এটা নিয়ে বসে নাই, সালিশে কেউ উপস্থিত ছিল না। মামলা উঠাইছি আমাদের স্থানীয় লোকজনের কিছু, যেমন ওই সময় আমান আলী ছিলেন, মেম্বার ছিলেন, আমান আলী মেম্বার ছিলেন। উনি ওদের আত্মীয়, আমাদের যে প্রতিবেশী যাদের সাথে আমাদের সমস্যা, ওদেরই চাচা লাগে সম্পর্কে। উনি বললো যে আমি এটা সমাধান করে দিব, তোমরা মামলা উঠাই নিয়ে যাও। এখন বলে যে আমরা সাথে পারি না। বারবার আমি বলি, বারবার হামলা হওয়ার কারণ হচ্ছে, আমার বাপদাদা ছিল আলেমুলামা সবাই, আমাদের প্রায় ওদের চকের যে সম্পত্তি প্রায় 160% সম্পত্তি এখন আমার বাপদাদার নামে সব কাগজপাতি, ওদের কোনো কাগজ নাই। এবং কি আমাদের পাশের বাড়ি যারা খাচ্ছে, এখনো পুরা বাড়ি আমার বাপদাদা সিএস আর সব আমার বাপদাদার নামে। আগের সময় সবাই আলেমুলামা ছিল, তাদেরকে এইভাবে হুমকি দামকি মারধর দিয়ে বাড়ি থেকে তারাই দেয়। তারা বিভিন্ন জায়গায় থাকে। আমার যেমন এক চাচা থাকে জামালপুর, আরেক চাচা আরেক জায়গায় থাকতো। আমার বাবাই শুধু বাড়ি থাকতো, আমার বাবাকে মারধর করা হয়। আমার বাবা বিয়ে করেন, আমার নানির বাড়ি হচ্ছে এলাঙ্গা, উনিও এলাঙ্গা চলে যায়, ভাঙ্গা বাড়ি। জি জি, আচ্ছা, আমার ছোট ভাই কিছু বলতে পারবে? উনি বাড়িতে থাকে, তো বাড়িতে থাকে। দলীয় বলতে কি, এখন তো আওয়ামী লীগের ওরকম প্রভাব নেই। এরা কিছু লোক হায়ার করছে, ওর যারা হামলা করছে সন্ত্রাসীরা, ওই পরিবার, তার মামার বাড়ি হচ্ছে বাগুয়াটা, মির্জাপুর বাগুয়াটা। ওরা মূলত বাগুয়াটার থেকে বেশ কিছু লোক নিয়ে আসছে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। কিন্তু অ্যাকচুয়ালি যারা এই করছে এরা হচ্ছে হালিম চেয়ারম্যানের লোক। হালিম চেয়ারম্যান তো থানা আওয়ামী লীগের সভাপতি ছিল, ওরা আজীবনই আওয়ামী লীগ। কিন্তু এই মামার বাড়ির লোকজন বাগুয়াটার থেকে, মির্জাপুর থেকে, প্লাসুদি থেকে কিছু লোকজন নিয়ে আসছে, 60-70 জন লোক নিয়ে আসছে। এসে এরা যখন ভাঙচুর করছে, করার পরে আবার ওপেনে বলছে যে আমাদের উপর দিয়ে কিভাবে থানায় মামলা করতে যাও সেটা দেখাবো আমরা, আমাদেরকে হুমকি দিছে। আর পূর্ব শত্রুতার জের যেটা, আমার বাপদাদারা সবাই আলেম ছিল, সৎ সরল ছিল। তো আর যে ফ্যামিলিটা এখন ওখানে আছে, ওরা মূলত, আমরা হলাম আদি নিবাস থেকে আমাদের পত্রিকা এরিয়াতে আছি বাড়িতে, কিন্তু আমার বাড়ির পাশে ওরা আসছে দিগুলাটা গ্রাম থেকে, আমাদের গ্রামের পাশের গ্রাম থেকে। ওইখানে মেয়ে বিয়ে করে, এক আমাদের খোদাবক্স নামে এক মেয়ে ছিল, লোক ছিল, ওনার 7 মেয়ে ছিল। একটা মেয়ে বিয়ে করে, সেই মেয়ে মানে
8 অংশের 1 অংশ এই বাড়ি দখল করে ওইখানে ওই বাড়িতে থাকে। থাকার পরে দেন পর্যায়ক্রমে তারা আমাদের বাড়ি দখলে নেয়। আমাদের বাড়ির এরিয়া হচ্ছে 26%, সামনে পালান 7%, পিছনে একটা পাগার আছে 8%, টোটাল 41% আমাদের বাড়ি। চড়াইয়া জমি আছে, এগুলো তারা প্রায় 1952 সালেও আমার দাদার উপর অত্যাচার করে, সেটা নিয়ে দাদা মামলা করছিল। সে এলাকায় থাকতে পারে নাই, মধুপুর চলে গেছে। আমার এক চাচা ছিল, সে অত্যাচার করার কারণে সে জামালপুর চলে গেছে। আরেক চাচা ভালোই চলে আসছে তার শ্বশুর বাড়ি। আমার বাবাও চলে আসছিল নানির বাড়ি। এটার কারণ একটাই, তারা যে কোনোভাবে হামলা করে। বর্তমানে হামলার যে বিষয়টা যদি আমি বলি, এরা আমাদেরকে বুঝাচ্ছে যে আমাদের বাড়ি, আমার দাদার সাথে যে কেউ ছিল, যে এরা আমাদের বাড়ি কিনে নিছে আমাদের একটা পক্ষ থেকে অতিথি। তারা একটা দলিল শো করছে, কিনে নিছে, সেই সূত্রে তারা আমাদের বাড়ি খাচ্ছে। পরে আমরা এক পর্যায়ে প্রায় 15-20 বছর আগে আমরা বাড়িতে বিল্ডিং দিলাম, ওরা জায়গা অলরেডি খাচ্ছে, তারপরেও আমাদের জায়গা অতিরিক্ত 5% পায়, আমাদের বিল্ডিং দিতে দিবে না, ঠেক দিল। তখন আমরা আমাদের ঘর দিতে দিবে না, তখন আমরা আসলে ওরা আমাদের কি, কেন ওরা আমাদের বাড়িতে বাধা দিচ্ছে। এই কারণে আমি জায়গা জমি দেখতে শুরু করলাম যে আসলে আমাদের সাথে ওদের কি কি কারণে বাধা হবে। পরে আমি পর্সা, সিএসআর আর নকশা এগুলো দেখলাম যে আমাদের বাড়ি 26%। আগের যে নকশায় ছিল, রানিংটাই নাই, যে লাস্টের যে আগেরটায় 26%, বাড়ি পালন সবকিছুই বড়। কিন্তু ওদের প্রভাব এত বেশি ছিল যে কখনোই আমাদের বাড়িতে মাপ দিতে দিত না, যে সীমানা বানাতে দেয়নি আজ অব্দি, যে এই বাড়িতে শিকল ধরা যাবে না। এখন বুঝতেছি যে শিকল ধরলে নকশা অনুযায়ী বাড়ি বাড়বে, আরো মানে বর্ষা অনুযায়ী বাড়ি মাপবে, মাপতে দেয়। রিসেন্টলি ওরা এই বাড়ি কিছু অংশ কাইটা নিচ্ছে আমাদের থেকে। এই যে 95-এর দিকে যে হয়েছে, 95-2000 এই রেকর্ড কাটার পরে এখন আমরা চাচ্ছি যে তোমরা এটা কোন বলে এটা কাইটা নিলা, কি কারণে তোমরা এই জমি আমাদের অংশটুকু কিভাবে নিলা, এটা আমরা জবাব চাই। জবাব চাই স্থানীয়ভাবে আগে যোগাযোগ করি। ওর চাচা আছে, ওদের শরীর রানী ভবানী স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আমি মধুপুরেও গিয়ে কথা বলি যে কাকা, আপনার ভাতিজারা যে বাড়ি করে থাকতেছে, এটা কিভাবে নিল আমাদের থেকে, আমাদেরকে এটা দেখাতে হবে, কারণ এটা তো আমাদের বাড়ি। কি যদি কিনে থাকে দলিল দেখা। এক পর্যায়ে ওরা আওয়ামী লীগ করতো, তখন ওরা গায়ের জোরে বলতো যে না, আমরা এভাবে খাচ্ছি, আমরা কোনো কিছু দেখাবো না। পরবর্তীতে আমরা 2017 সালে হালিম চেয়ারম্যানের লোকেরা, হালিম চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সভাপতি, হালিম চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে লিখিত একটা অভিযোগ দিলাম যে আমাদের বাড়ি কিভাবে খাচ্ছে এরা, আমরা জানতে চাই, আর এরা কেন অতিরিক্ত আমাদের জায়গা এখন আরো দাবি করতেছি। এটা বলার পরে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে একটা দলিল দেখাতে তারা আমাকে 2 বছর ঘুরায়। হালিম চেয়ারম্যান দেখা যায় একবার যখন আমরা যাই, গেলে 3 বার করে আমাদের সময় নেয়। এভাবে 2 বছর পরে একটা দলিল দেখাইছে। দলিল দেখানোর পরে এখন দলিলটা হচ্ছে ডেট দিছে 1926 সাল। 1926 সালে তারা আমাদের জমি কিনে নিচ্ছে, যে সময় সিএস হয়েছে। তো আমি তখন ইউনিয়ন পরিষদে গেলাম, ইউনিয়ন পরিষদ থেকে হালিম চেয়ারম্যান, আবার আমরা যখন হালিম চেয়ারম্যান আওয়ামী লীগ থাকা অবস্থায় বেশ কিছু অপকর্ম লিপ্ত হয়েছিল। আমার ভাই টেলিভিশনে আছে, আমিও মিডিয়ার সাথে যুক্ত। লাবলু মাস্টার, রফিকুল ইসলাম লাবলু মাস্টার, হয়তো আপনারা শুনছেন, তারে হামলা করছিল মারার জন্য। আমরা মিডিয়া কর্মী হিসাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করছি। আমরা আমাদের চ্যানেলে আওয়ামী লীগের ওই হালিম চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা কিছু কাজ করছিলাম, যে যাতে অপকর্ম না করে, যেটা আপনারা করেন সাংবাদিক, যে আমরা ন্যায়ের জন্য। এরকম করার কারণে ওরা ওই হালিম চেয়ারম্যানই আমাদের ফ্যামিলিতে হামলা করে। এই যে আমার ভাগ্নি রুনা দাঁড়ায় আছে, যে ওকে অপহরণ করে পরীক্ষার হল থেকে গোপালপুর কলেজের সামনে। ওইটা করার পরে হালিম চেয়ারম্যানের সাথে আমাদের একদম লেগে যায়। কিন্তু ওই সময় আমাদের মামলা হালিম চেয়ারম্যানের কাছে। হালিম চেয়ারম্যান সর্বোচ্চ চেষ্টা করে ওই দলিলের রায় দিতে। তখন বিশু নামে এক উকিল ছিল, ওই সচিব ছিল, খুবই বয়স্ক অভিজ্ঞ। ওই বিশু আঙ্কেলকে বললাম যে আপনার হালিম চেয়ারম্যানের কোর্টে, যেহেতু হালিম চেয়ারম্যান আমাদের এমপি, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিছি, তা আপনি রায় দিয়ে দেন। তখন বিশু বললো যে না, হালিম চেয়ারম্যান উকিল ডেকে নিয়ে আসছিল ইউনিয়ন পরিষদে, উকিলে বলছে রায় দিতে পারবে না, আর আমি বিশু আমার বাপেও দিতে পারবে না রায়। 17 সালে দিয়ে রাখছি, 25 সাল 22-23 সাল পর্যন্ত হালিম চেয়ারম্যান ছিল, কিন্তু এই দলিলের রায় দিতে পারে নাই। পরে আমরা রায় দিতে পারে নাই, আবার নতুন যে রেকর্ড করছে ওই রেকর্ডের কপিতে আমরা দেখলাম যে রেকর্ড তো যে চেঞ্জ করতে হয়, একটা দলিল দিতে হয়তো, দলিলের নাম্বার দিছে, ওইখানে নাম্বার দিছে হলো 1956 সালের দলিল। আমাকে ইউনিয়নে জমা দিছে 1926 সালের দলিল। রেকর্ডে 2টা দলিল দিছে, একটা দিচ্ছে 1956, একটা দিচ্ছে 62। দলিল নাম্বার ভিন্ন। 1926-এ দিছে 206 নাম্বার দলিল, আর ওগুলো হচ্ছে ভিন্ন নাম্বার দলিল। এই রেকর্ডের এই কাগজপত্র নিয়ে যারা যেদিন ঈদের দিনে আমাদেরকে ওরা চাপ দিছে, আমরা ওই রকম রেকর্ডের কাগজটা নিয়ে আসছি যে তোমরা 1926 সালের দলিল দিছো, ইউনিয়ন পরিষদের আয় দেয়নি, তার মানে জাল দলিল, তোমরা তো জায়গা পাবে না এইভাবে। আবার তোমরা এটা যে রেকর্ড করছো, এই রেকর্ডে ভিন্ন একটা নাম দলিল দেখাইছে 2টা, তাহলে তোমাদের কোনটা রাইট?
সুতরাং ইউনিয়ন পরিষদে যেহেতু এখনো ফয়সালা হয়নি, ইউনিয়ন পরিষদ যদি এটা মামলা আমরা দিছি, একটা রায় আসুক, না আসলে আমরা কোর্টে যাবো, একটা ফয়সালা দেবো। তার আগে আমরা এই যে বাড়ি খাচ্ছই, কিন্তু মাইপা দিব না আমরা। কারণ আমাদের টার্গেট, আমরা যদি জমিটা মাপ দিয়ে দিই, হয়তো গ্রামের মানুষ পরে চাপ দিবে, যদি ভবিষ্যতে মামলা করি যে তোমরাই তো মাইপা দিছো। এই জন্য আমরা বলছি আমরা এখানে মাপ টাপ দিয়ে দিব না, আমরা এটা নিয়ে ইউনিয়নে যদি ফয়সালা না দেয় কোর্টে যাব। যদি জায়গা তোমরা পাও তোমরা নিবে, আমরা পাইলে আমরা নেবো, আমরা শান্তিপূর্ণভাবে একটা সমাধান চাই। এই কথা বলার পরে ওরা আমাদেরকে ওই ঈদের দিনে রাত্রি 7-8টা 8:30টার দিকে আমাদের 2 ভাইয়ের উপর হামলা করে। ওই ফ্যামিলির মধ্যে চাকরি করতো, প্রায় 1-2 বছর আগে ওই ইয়াবা চালান করতে যায় ধরা খাইছে। সেনাবাহিনী ডিউটি অবস্থায় ইয়াবা চালান করতে সম্ভবত র্যাবে ছিল, সেনাবাহিনীর থেকে র্যাবে গেছে। তো তার চাকরি চলে গেছে। সে মূলত দোকানে মানে এখন ইয়ের কাজ করে, মানে ওই সেলসের কাজ করে দোকানে। এই ছেলেটা মনে হয় নেশা করে ওই সময় আসছে। হঠাৎ করে আমরা আমাদের বাড়ির দ্বারায় কথা বলতেছি, আমার এক প্রতিবেশী চাচা নাইকে বের করছে যে এটা নিয়ে কথা বলার জন্য। হঠাৎ করে ওর বাড়ির থেকে অশ্লীল ভাবে গালিগালাজ করে আমাদের 2 ভাইয়ের উপরে ঝাঁপায় পড়ার পরে লোকজন এসে ছাড়ায় বলে যে তোরা ভুল করলি, যে ডাইকে আনছে তোর মোহাম্মদ, আমার প্রতিবেশী চাচা বললো যে আমাকে অপমান করলে কেন, আমাকে দিয়ে ওদের ডাকায় বের করলে কেন, তোমরা কেন হামলা করলে। এরপরে ওদেরই এক ভাই, চাচাতো ভাই, এসে বললো যে এটা ভুল করছে, কালকে সকালে এটা নিয়ে আমরা বসবো, তোমরা কথা বলো না। ওদেরকে হাতে ধরি, পায়ে ধরি, যেভাবে ওদেরকে দিয়ে মাপ চাওয়া হয় তোমাদের সমাধান করে। এরই মধ্যে রাত্রি 11:30-12টার দিকে 60-70 জন লোক এসে অতর্কিত কোবাকুবি বাইরে আমার বাসার যে হাই গ্লাস, বিল্ডিং এর দরজা জানলা, এগুলো কোবায় ভাইয়া ভিতরে। আমি আবার ইংল্যান্ডে যাওয়ার জন্য সবকিছু রেডি করছি। আমি অলরেডি আলস্টার ইউনিভার্সিটি থেকে অফার পাইছি, গ্লাসগো ক্যালেডোনিয়ান থেকে পাইছি, হার্টফোর্ডশায়ার থেকে পাইছি। মানে আমি এমএসসি প্রোগ্রামে যাবো, মাস্টার্স প্রোগ্রামে। তো আমার ঈদের 2 দিন পরে একটা ইন্টারভিউ ছিল। যারা এই বিষয়ে জানেন, ইংল্যান্ডের বিষয়ে, তারা বলতে পারবেন। ঈদের 2 দিন পরে আমরা কোনোভাবেই চাচ্ছিলাম না, কাজটা একটা কঠিন একটা ইন্টারভিউ, যে এটা পাইলে মোটামুটি বিশ্বাস ছিল। এই অবস্থায় আমাদের সাথে প্রায় পাড়া দিয়ে সন্ত্রাসী হামলা করে এই কাজগুলো করার পরে থানার থেকে আমরা ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে থানার থেকে যখন পুলিশ আসে, পুরা টিম আসে, এসে তারা সত্যতা বুঝতে পারে। কারণ ভিতরে বাইরে পুরাটা ভাঙচুর। এখন আমাদের রুমে থাকার মতো পরিবেশ নেই, গ্লাস টাস আমরা ওই করি নাই, যে এভিডেন্স হিসাবে রাখছি। তো এটা করার পরে থানার থেকে বলে যে সকালে আপনারা হসপিটালে যান, ভর্তি হওয়ার পরে আপনারা সুস্থ হয়ে আসেন, আমরা মামলা নিব। তারপরে থানার থেকে মামলা নেয় আমাদের। মামলা নেওয়ার পরে ঘটনাটা বাংলাদেশ সেনাবাহিনীর যে টাঙ্গাইল গোপালপুর যে ক্যাম্প আছে, ক্যাপ্টেন সালমান শাহ, উনি ভালো এই বিষয়টা জানেন। তিনি নিজেও কথা বলছেন থানার সাথে, ইভেন মোটামুটি সবাই জানে। তারপরে এটা চেষ্টা চালাচ্ছে, ওনারা অভিযান চালাচ্ছে আসামি ধরবে, কিন্তু এখনো ধরা পড়ে নাই। এই অবস্থায় আসামিরা একজন সেনাবাহিনী, আরো কেউ অন্য কোনো ডিপার্টমেন্টের আছে? না, একজন সেনাবাহিনী আছে। আরেকজন আপনার হচ্ছে যে অলরেডি শরীফুল ইসলাম 3 নম্বর মামলা মনে হয় আসামি। উনি অলরেডি বিএনপির একটা মামলায় আসামি। বিএনপির ঘর ভাঙছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মামলা খাইছিল, এটা করছে। আর এর মধ্যে রুবেল নামে একজন আছে, ওদের 4 নম্বর আসামি। ও আমাদের ভাগ্নে অপহরণ হয়েছিল 17-18 সালে, আলিম চেয়ারম্যানের লোক। ও ওই ঘটনার সাথে জড়িত ছিল, আমাদের ওই মামলার আসামি। এখন যে মামলা 4 নম্বর আসামি, নারী নির্যাতন ট্রাইব্যুনালে যে মামলা এখনো রানিং আছে। এটা হলো বিষয়। পুলিশের কেউ নাই? না, পুলিশের কেউ নাই। আর ওরা যে লোকগুলো নিয়ে আসছিল, ওরা এখন তো ছাত্রলীগ বা আওয়ামী লীগের সম্ভব না, ওরা মূলত আওয়ামী লীগের বিএনপির কিছু প্রভাবশীল গোলাবান নিয়ে আসছিল, যাতে ওরা এটা করতে পারে রাতের অন্ধকারে। আর আমাদের আশেপাশের যে লোকজন ছিল, ওরা চেষ্টা করছে ফিরানোর জন্য, কিন্তু ওদেরকে মানে সরাসরি ওপেনে চাকরি তারা আসতে তাদের মেরে ফেলল। 2-1 জন আহত হয়েছে আমাদের, যারা ফিরাইতে গেছিল, গোলাম টিভি ধরছে, ধাক্কা দিচ্ছে, জাকির নামে একজনের গেছিল। এই জন্য কেউ আগায় নেই। এখন আসামিরা এখন বলতেছে যে কেবল শুরু, ভবিষ্যতে আমরা আরো অনেক কিছু। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? না, আমরা রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমরা এইভাবেই জড়িত যে মিডিয়া পার্সন হিসেবে, যেমন হালিম চেয়ারম্যান একটা অভিযান করছিল, এলাকায় অনেক অপকর্ম করছে, বর্ষিলা পিঠ, আমরা এগুলো মুক্ত করার জন্য সর্বোচ্চ কাজ করছি। এমনকি আমরা মুক্ত করছি এগুলো এলাকার। এইটুকুই হচ্ছে আমাদের রাজনীতি। তাছাড়া আমার বাবা পেশাগতভাবে উনি মারা গেছেন, উনি মসজিদের ইমাম ছিলেন। আমার মা তাবলিগ করে, আমার বড় ভাই টিভিতে প্রোগ্রাম করে, আমি নিজেও ছিলাম ইউনিসেফের প্রোগ্রাম, দীর্ঘদিন আমি প্রজেক্টে প্রোগ্রাম করছি। পেশাগত কারণে আমি আরএফএল-এর কর্পোরেট ডিলার আমাদের
হেড অফিস থেকে কর্পোরেট ডিলার। তাছাড়া আমি আইএলটিএস করছি, আমি দেশের বাইরে চলে যাব এটার জন্য। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনি দেখেন যে আপনি যে অত্যাচারিত হচ্ছে শুধু আপনার পূর্ব প্রজন্ম থেকে শুরু হয়েছে, আপনার বাপ দাদা থেকে শুরু হয়েছে, আপনার আবার অত্যাচারিত হচ্ছে। কথা ঠিক নেবেন? অর্থাৎ আপনার দাদা, আপনার বাবা, 3 প্রজন্ম আপনার অত্যাচারিত হচ্ছে। এই একটা প্রশ্ন। নাম্বার 2, আপনি বলছেন 2টা দলিল তারা শো করে, কখনোই এক দলিলের 2 নাম্বার হতে পারে না। নাম্বার দলিল একটা হলে নাম্বার একটা, কখনোই 2 দলিলের 1 নাম্বার। যেহেতু 2টা দলিল, বিশ্বে তাদের একটা 2টা দলিল আছে, 2টা দলিল তারা কত অংশ সম্পত্তি পাবে, সেইটা যখন নির্ধারিত হবে তখন আপনার বাড়ি আপনার না ওনার তখন সেটা বোঝা যাবে, বোঝা যাবে না। তবে যা হোক সর্বতভাবে আপনারা মিডিয়া কর্মী হিসাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রস্তুত করলো এবং তারা বোঝার চেষ্টা করলো। এখানে 2টা দলিলের আমার একটা কোশ্চেন আছে। 2টা দলিলে একটা দলিল যেটা দিচ্ছে 1926 সালে, ওই দলিলে বুঝাইছে যারা 20% জমি কিনে নিছে। পরবর্তী যে দলিলগুলো দেখাচ্ছে, একটাতে দেখাচ্ছে 8% কিনে নিছে। ভাই এটা যেহেতু একজন কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর্থাৎ একজন কমিশনার ম্যাজিস্ট্রেট কর্তৃক ওই দলিলটা সঠিক করা হয়েছে, সম্পাদন করা হয়েছে, বিদায় আপনার কথা তুলে নেওয়া যাবে না। একজন অন ডিউটি একজন ম্যাজিস্ট্রেট সেখানে সিগনেচার করছে, ইজ রেসপন্সিবল নট ইউ আর। কাজেই আপনাদের কথা আমরা মেনে নেব, যেটা সিগনেচার করছে সে 8 দলিল কিন্তু 8ই আছে, 26 দলিল কিন্তু 26ই আছে, ওটা তো রেজিস্ট্রি অফিস আপনি বলবেন, আপনার কথা আমার কথা মানবেন, ঠিক নেবে? ঠিক কথা না? ঠিক, আপনার কথা ঠিক। কারণ ইউনিয়ন পরিষদটা একটা স্থানীয় সরকারের একটা আদালত, ওইখানে তো আমরা জমা দিছি। যেহেতু একজন বিজ্ঞ উকিল দিয়েও দেখাইছে, আমার হালিম চেয়ারম্যান সর্বোচ্চ চেষ্টা করছে। এটা যদি A to Z এটা জাস্টিফাই করা খুব বিশাল বড় কিছু না, শুধু একটা লিখিত নিয়ে আসলে দলিল কারেক্ট, হয়তো কোর্টের মতো তাদের পাওয়ার নেই। ইউনিয়ন থেকে তো এই লিখিতটা দিবে যে দলিল পাইছি, দলিল কারেক্ট, সেই লিখিতটা তো পায় নাই। আমাদের যে প্রমাণ করতে হবে সেটাই আমরা বলতেছি। যেহেতু ইউনিয়নে গেলাম, ইউনিয়ন পারলো না, কোর্টে আসলে কোর্ট বিজ্ঞ কোর্ট এটা আইন প্রসেস অনুযায়ী তারা প্রুফ করবে। আমরা তো এটা এখন বলতেছি না, এই জন্যই তো আমরা ওই পক্ষকে বলছি যে কোর্ট যদি তোমাদের রায় দেয় তোমরা নিবে, আমাদের যদি দেয় আমরা নিবে। আমরা এই কথা বলাতে আমাদের উপর হামলা হয়েছে। ইভেন রাত্রে, ঈদের দিন রাতে, বিষয়টা বুঝেন, আমরা কিন্তু হিন্দু না, ওরাও কিন্তু হিন্দু না, বিধর্মী না। ঈদের দিন অন্য কিন্তু করতে পারতো, মাঝ রাতে কেন, ঈদের দিন ছাড়া অন্য সময় দিনের বেলা একজন লোক নিয়ে আসতে পারতো, পারতো না? আর এটা তো হঠাৎ করে করে নাই, হঠাৎ করে কি আমি বসে আছি এখন চাইলে কি আমার কথায় 60-70 জন লোক অস্ত্র নিয়ে এসে হামলা করবে? এটা পূর্ব পরিকল্পিত ভাবে। আর তাদের যদি বৈধতা থাকতো, তাদের যদি আমার সব যদি লিগাল থাকে, আমি কেন অবৈধ করতে যাবো? তাদের হামলার পরিপ্রেক্ষিতে বোঝা যায় তারা অবৈধ, তারা জোর করে এটা করতে চাচ্ছে এবং লোকজনকে বোঝাচ্ছে যে এটা কেবল শুরু। কারণ আমার দাদাকে দৌড়াইছে, দাদা মধুপুর চলে গেছে, এক চাচা জামালপুর চলে গেছে, আরেক চাচা ভারোই আসছে, মেহেরপুরে চাকরি করতো, ভারোই শ্বশুর বাড়ি থাকে। আমার বাবা ভাঙ্গাবাড়ি চলে আসছিল, এলাকা ভাঙ্গাবাড়ি। তো পরবর্তীতে আমরা গেছি 90-95 দিকে আমরা আমাদের বাড়িতে গেছি। এখন এই যে আমাদের পূর্বপুরুষ চলে গেছে, এই কারণে আমাদের অতীত ইতিহাস থেকে প্রত্যেকেরই একটা শিকড়ের টান থাকে। আমরা 2 ভাই কিন্তু এই বিষয়টা প্রতিহত করার জন্য 2 ভাই এক ফ্যামিলিতে বিয়ে করছি। কেন? আমার বাপ চাচার মধ্যে যখন আঘাত লাগছে, চাচিরা যার যার মধ্যে বাবাদেরকে নিয়ে গেছে শ্বশুর বাড়ি। এখন 2 ভাই আছি, এক ভাই যদি এখানে থাকি, আমার ওয়াইফ এর ওয়াইফের বোন, ধরেন আমি রইলাম, তারা কিন্তু বাধ্য হয়ে আমার এখানে আসবে, ছেড়ে যেতে পারবে না। ঠিক আছে? যে কারণে এরা অতীত থেকে শুরু করছে। এরা যদি 1926 সালে দলিল করে নেয়, সিএস পর্যন্ত রেকর্ডে আসার কথা, সিএস 1940 সাল পর্যন্ত হয়েছে এই এরিয়ায়। 1926 আসলে সিএস রেকর্ডে আসবে নাই, 62 জানুয়ারি আসবে না, ডিআরএসে আসবে না, একটাতেও আসে নাই। এত দিনে এই রিসেন্টলি তারা কাটছে, তাও অন্য একটা দলিল ব্যবহার করে। 1926 সালের দলিলটা কি? আপনার কথা বুঝতে পারছি। এবার আমাদের কথা হলো আমরা এখানে প্রস্তুত করলাম জিনিসটা জানা। না না, ক্লিয়ার হওয়ার জন্য আছে ভেরিফাই। ভাই আমার একটা অনুরোধ, আপনারা বুঝতে পারছেন? আমি এই কাজ করে জাতীয় দলিল সকালে সময় করতে চাই। তো সংবাদ সম্মেলনের যতটুকু অংশ শুনলাম, তো আমার জানার জন্য সেটা হচ্ছে যে যেহেতু দীর্ঘদিনের ঘটনা, অনেকদিন যাবত এটি ঘটে আসছে, যেহেতু আপনারা নিজেরাও মিডিয়ার সাথে সম্পৃক্ত, সাংবাদিকতার সাথে সম্পৃক্ত,
ইতিপূর্বে যে সকল ঘটনা ঘটেছে, যেমন হচ্ছে আমরা ভাগ্নি অপহরণ থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনাগুলো, এগুলো ইতিপূর্বে কি মিডিয়াতে কোনো পত্রিকায় কিংবা কোনো টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে কিনা, সেই ধরনের কোনো ডকুমেন্টস আমাদের সরবরাহ করবেন কিনা? যে ইতিপূর্বে হয়েছে, ইতিপূর্বে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে, যে ভাগ্নি যখন অপহরণ করছে, এটা ওই ফ্যামিলির সাথে ডাইরেক্ট ছিল না, ওইটা ছিল থানা আওয়ামী লীগের সভাপতি। নিউজের কথা বলছি, যে পত্রিকায় নিউজে আমি কোনো কাটিং আছে আমি বলতেছি লেট মি ফিনিশ। ওই সময়ে যখন আমরা, যেমন আপনারা সাংবাদিক, আমার ফ্যামিলি যদি মারাত্মকভাবে আহত হয়, গ্রামের মানুষ হয়তো ভয়ে কথা বললো না, আপনারা কিন্তু বলবেন। এখন একদম সাহস করে আগে আসলেন, আপনার ফ্যামিলি হামলার শিকার হইল কারণ আপনি কিন্তু আমার শত্রু দ্বারা আপনি আক্রান্ত হইলেন। আমরা ওইভাবে আক্রান্ত হয়েছি। এই ফ্যামিলি তো আগে থেকে করছে। আমার দাদার সাথে 1952 সালে যে তাকে মারছে, তার কেসের কপি আছে, সে টিকতে পারেনি, আলেম মানুষ ছিল, চলে গেছে। ইভেন যখন আমার ভাগ্নি অপহরণ করে, এটা যেহেতু মেয়েলি বিষয়, ভাগ্নির বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে চাপ দিছে, কিন্তু আমরা এই জন্য মামলা করছি যে পরবর্তীতে আমাদের উপর না হলে আরো ক্ষতি করবে, চাপ সৃষ্টি করার জন্য। ওই সময় এশিয়ান টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছে, এই যে আমার বোনের সাক্ষাৎকার দিচ্ছে। এখন দেখি এটা অনলাইনে আমরা কালেক্ট করতে পারি না। তাছাড়া আমাদের মামলা আছে, প্যানেলে যে ভাগ্নি নিয়ে মামলা, এগুলো ডকুমেন্টস আছে। আমার দাদার সাথে এই করছে, ওইটারও মামলার কপি আছে 1952 সালে। তারপরে বর্তমানের যে ঘটনা, এগুলো তো ক্লিয়ার বোঝা যায়। জাতীয় কোনো পত্রিকায় কোনো নিউজ ইতিপূর্বে কিংবা স্থানীয় কোনো জাতীয় পত্রিকায় যে নিউজগুলো হয়েছে, তখন পুরো নিউজগুলো আমরা হালিম চেয়ারম্যানের এগেইনস্টে করছি। তখন অনেক নিউজই হয়েছে। এটা হয়তো জানেন যে রফিকুল ইসলাম লাবলু মাস্টার সবাই ছিল, মারছিল, র্যাব জায়গা ধরছিল, আলিমুদ্দ। এই গ্রুপের সাথে আমরা যখন ছিলাম, আমরা যখন রফিকুল ইসলাম লাবলু স্যারের প্রোটেকশনের জন্য এলাকার মানুষ নিয়ে, তাদের গণস্বাক্ষর নিয়ে আমরা যখন কাজ করি, তখন এই ফ্যামিলিটা কিছু লোককে মোটিভেটেড করে বলছিল যে আমরা, ওরা শক্তির পক্ষে, মানে আলিম চেয়ারম্যানের পক্ষে, আর আমরা হইলাম দুর্বলের পক্ষে, গ্রামের সাধারণ জনতার পক্ষে। আমাদের নিয়ে দরবারও করছিল, সালিশ করছিল, অন্য মানুষের থেকে লিখিত নেওয়ারও চেষ্টা করছিল যে আমাদেরকে কে আওয়াজে ফেলার জন্য। কিন্তু আমাদের যে রিসেন্টলি যে ঘটনা ঘটছে, এই যে এখন যে ঘটনা ঘটছে, ভাগ্নি অপহরণ করছিল, এটা নিয়ে আমরা আসলে মান ইজ্জতের কারণেই, যে ভাগ্নি যেহেতু বিবাহিত, নতুন বিয়ে, তার হাজব্যান্ডের 3 মাস হয়েছিল বিয়ের পরে, তার হাজব্যান্ডের বাড়ি থেকে মামলাই করতে দিবে না, এটা একটা চাপ ছিল। যে কারণে আমরা মিডিয়া পার্সন এই বিষয়ে ওরকম কোনো নিউজ করি না। ওকে নিবেই না, হাজবেন্ড, ঠিক আছে, ওকে নিবে না। হ্যাঁ, যে ঘটনাটা ঘটাইছে আমরা একটা ছিলাম, মামলা না করলে আমাদের সমস্যা হবে। এখন মনে করেন যে এই যে আমার বোন এই যে আসছে, এখানে খুব লাগছে, এই যে সেলাই করছে, এ কিন্তু আসতে চাচ্ছে না এখানে। একজন মহিলা মানুষ, আমার ফ্যামিলি বলছি আমি যে তাবলিগ করে সবকিছু, সবাই কিন্তু সবকিছু কিন্তু সবাই করে না, ঠিক আছে। আর আমার বাড়িতে যদি রাত্রে একটা মহিলা নিয়ে মারাত্মক কোনো ঘটনা ঘটাইতো, আমরা কিন্তু প্রকাশ করতে পারতাম না, এটা বুঝতে হবে। যাই হোক, আল্লাহ ভরসা। আপনাদের যেহেতু আপনার একটা কি ফ্যামিলি, ধর্মীয় প্রভাব বলয়ের মধ্যে আপনারা আপনার ফ্যামিলি থেকে আমাদের সাংবাদিকরা যারা ওদের জিজ্ঞেস করছে, আর বাকিগুলো আপনারা এই লিখিতের মধ্যে আসছেন, ইনশাআল্লাহ আমাদের সাংবাদিকরা ইনশাআল্লাহ তাদের লেখনের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করবে, যাতে প্রশাসনের নজর আছে। আপনার এই ফ্যামিলিটা একটা ধাঙ্গাবাজ। আমরা তো থাকি না বাড়িতে, আমার ভাই ঢাকায় থাকে, আমাদের বাড়িতে কেউ থাকে না, মানে কুচক্রি মহল, মানে ষড়যন্ত্র সবসময় এই দুর্নাম বদনাম এই করতে কারণ বুঝতে পারছি। আপনাদের বক্তব্য যেটা দিলেন, এটা লিপিবদ্ধ আছে আর অতএব এখন আমাদের সাংবাদিকরা এই বিষয়ে তাদের চেষ্টা ত্রুটি করবে না এটার সংবাদ করার জন্য। তো এখন আপনার ধন্যবাদ দেন। আমি যেহেতু একজন মিডিয়ার লোক, আমি পৃথিবীতে 14 বছর আছি, জব করি তাই না, আমি একজন সন্ত্রাসী অভিনেতা, বাংলাদেশ টেলিভিশন আমার বেকার, রেগুলার প্রোগ্রাম করি, আমি সরকারি পরিচালক বাংলাদেশ নিয়ে গেছি। আপনারা আমার ভাই, আমি একজন যেহেতু মিডিয়া কর্মী, আপনাদের কাছে আমার খুব করজোরে রিকোয়েস্ট, আসলে আমরা এরকম ছেলে না, আমাদের এলাকায় গেলে খবর নিয়ে দেখতে পারেন, আমরা মানুষকে হেল্প করি, কেউ কোনো বিপদে বললে আমরা চোখ বন্ধ করে দেবো তাদের জন্য, ঠিক আছে। কারো আজ পর্যন্ত তাকে একটা গাড়ি দিয়ে দেখি নাই, আমার বাবা কারো কোনের দিকে তাকে কথা বলে নাই, আমরাও বলি না। আজকে আমাদের উপরে এত বড় হামলা হয়, হামলা আপনারা যদি নিজের চোখে দেখতেন বলতে পারতেন এইভাবে এই যুগে এত ভয়াবহ হামলা হয়, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বড় বড় রামদা চাইনিজ করে মাথা নষ্ট দেখি, আমি তো ভাবতেই পারি যে আল্লাহ বলে কি, এগুলো কি হচ্ছে এই যুগে। এইভাবে 70-80 জন লোক রাত 12:30 1টার দিকে এসে মানে মেরে ফেলবে ঈদের দিন, আমাদের সমস্ত হাসি খুশি একদমই করে দিছে, আর মানুষের কাতারে পড়ে না।
ঝগড়া করতে পারতি দিনের বেলায় কর, কিন্তু অন্য দিন কর। একটা ঈদের দিন সন্ধ্যার সময় মারামারি করছো ঠিক, এটা কেন আবার রাত 12টার দিকে তোরা মারামারি করছিস? আমরা কি মারামারি করার ছেলে? এলাকায় জিজ্ঞেস করেন সালমান কে, আমার বাবার কথা জিজ্ঞেস করেন। আমার বাবার কথা এক কথা বলবো যে ওর বাবা ছিল আল্লাহর ওলি। আমার বাড়িতে একটা ধর্মীয় সভা হয়, 5000 শুধু মহিলা হয় আমার বাড়ির সবাই। আমরা কোনো অন্যায় যাই না। হালিম চেয়ারম্যান অন্যায় করছিল, শুধু প্রতিবাদ না, এমন ভাবে প্রতিবাদ করছিলাম হালিমের চেয়ারম্যানের সভাপতি খাওয়ার 100% মধ্যে 80% ভূমিকা আমার ছিল আমি সালমান। এটা আমার এলাকায় থেকে আমি সমস্ত মিডিয়া করে বানাইছিলাম, সমস্ত প্রশাসন দুজন সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা আমার কলিগ, আমার ভাই, আমি একজন মিডিয়ার লোক, আপনারা দয়া করে আমাকে হেল্প করেন, সহযোগিতা করেন। আসামি যেন গ্রেপ্তার পায়, এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।